সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব প্রকরণ অধ্যায় থেকে রাসায়নিক বুক 2025 সালে কোয়েশ্চেনটি সলভ করব। তবে সলভিং এ যাওয়ার পূর্বে তোমাদের কাছে বরাবরের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিবা যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। সো আমরা এই কোয়েশ্চেনটা আনসার দিব, কোয়েশ্চেনের প্রত্যেকটি প্রশ্নের আনসার দিব, ঠিক আছে ইনশাল্লাহ। তবে এর পূর্বেই আমরা উদ্দীপকের র মেটেরিয়ালসগুলো কিন্তু আগে কালেক্ট করে ফেলবো যাতে আমাদেরকে বারবার উদ্দীপক পড়তে না হয়, যেটার ফলে হবে এটাকে, যেটার ফলে আমাদের টাইম কনজিউমটা অনেকাংশে কমে আসবে। এটার ফলে আমরা 20 মিনিটের মধ্যে যথাযথভাবে আনসারটা পেশ করতে পারবো এবং আমাদের A+ পাওয়াটা অনেকাংশে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সো আমরা উদ্দীপকটা আগে পড়ি এবং র মেটেরিয়ালসগুলো কালেক্ট করি। আমিন ট্রেডার্স 2025 সালের 1 জানুয়ারি তারিখে 10 লক্ষ টাকায় একটি নতুন মেশিন ক্রয় করেন। তাহলে 2020 সালের 1 জানুয়ারি, 2020 জানুয়ারি হচ্ছে এখানে সেই তোমাদের কাঙ্ক্ষিত জানো না, এখানে হচ্ছে হিসাব বিজ্ঞানের জানুয়ারি। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য 10,000 টাকা, 10 লক্ষ টাকা। ওকে, দেন এরপর বলা হচ্ছে মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 8 বছর, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 8। এরপর বলা হচ্ছে আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 1,20,000 টাকা, তার মানে আয়ুষ্কাল শেষ হওয়ার পরে অর্থাৎ 8 বছর শেষে এই মেশিনটি যে স্ক্রাপ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, এই অকেজো অবস্থায় ভাঙ্গারের কাছে কিন্তু 1,20,000 টাকা দিয়ে বিক্রি করা যাবে, যেটাকে আমরা বলি সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। তাহলে সেলভেজ ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা। দেন বলা হচ্ছে প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে তার হিসাব বন্ধ করা হয়, তার মানে 31শে ডিসেম্বর হচ্ছে ক্লোজিং ডে তাদের। ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। ডাবল ডিক্লাইনিং মেথড বা ক্রমার সমান জের পদ্ধতিতে আমাদেরকে অবচয় ধার্য করতে হবে। এটুকু হচ্ছে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। এরপর আমাদেরকে যে প্রথম কোয়েশ্চেনটি করেছে, প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তার মানে ক্রমার সমান জের পদ্ধতিতে আমাদেরকে অবচয়ের হার বের করতে বলেছেন। সো আমরা অবচয়ের হারটা বের করি। দেখেন, ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয়ের হার বের করার সূত্র নিশ্চয়ই আমরা সবাই জানি। অবচয়ের হারের সূত্র কি? 200 ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে, তাহলে 200 ডিভাইডেড বাই কি? আয়ুষ্কাল। তাহলে আমাদের আয়ুষ্কাল কত ছিল? 8 বছর। তাহলে 8 দিয়ে ভাগ, তাহলে 200কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 25 আসে মেবি। 200 ডিভাইডেড বাই 8 তাহলে 25। তার মানে অবচয়ের হার হচ্ছে 25%। কয় পার্সেন্ট? 25%। তাহলে আমরা 2 নাম্বার নিশ্চিত করেছি। দেন এরপরের কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছেন? এরপরের কোয়েশ্চেন বলতেছেন ক্রমার সমান জের পদ্ধতিতে প্রথম 4 বছরের অবচয় তালিকা তৈরি করো। অর্থাৎ প্রথম 4 বছরের অবচয় আমাকে ধার্য করতে বলেছেন, তবে ইনফরমালি ধার্য না করে আমাকে একটা তালিকা আকারে, টেবল আকারে, যেটাকে আমরা অবচয় সারণী বলি, ওই অবচয় সারণীর সাহায্যে আমাকে 4 বছরের অবচয়ের পরিমাণটা দেখাতে বলেছেন। সো আমরা 4 বছরের অবচয় সারণী তৈরি করি। তাহলে অবচয় সারণীর জন্য আমরা প্রথমে কি করব? জাস্ট একটা রো নিব, রো নিলাম। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাছে বছর থাকে, সেজন্য আমরা বছরের জন্য একটা ঘর নিলাম, বছর। এখন যেহেতু ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলেছেন, বলেন তো ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় কিসের উপর? বহিমূল্যের উপর। কারণ অবচয় ক্রমার সমান জের পদ্ধতিতে অবচয়ের সূত্র কি? বহিমূল্য ইন্টু অবচয়ের হার। তাহলে হারটা অ্যাপ্লাই করা হচ্ছে বহিমূল্যের উপর। তাহলে অবচয় ধার্য করা হয় কিসের উপর? বহিমূল্যের উপর। তাহলে সম্পদের বহিমূল্যের জন্য একটা ঘর নিলাম, এটা হচ্ছে বহিমূল্য। এন্ড দেন বহিমূল্যের উপর আমরা কি অ্যাপ্লাই করব? হার, অবচয়ের হার অ্যাপ্লাই করব। আচ্ছা, অবচয়ের হারে যদি বহিমূল্যের সাথে অবচয়ের হার গুণ করি তাহলে কি বের হবে? অবচয়। তাহলে আমরা পাবো অবচয়। এখন এই অবচয়গুলো আমরা কোথায় জমা রাখি? অবচয়গুলো আমরা জমা রাখি হচ্ছে অবচয় সঞ্চিতি ফান্ডে, অবচয় সঞ্চিতি হিসাবে, অথবা পুঞ্জীবিত অবচয় হিসাবে। অর্থাৎ প্রত্যেক বছর অবচয়গুলোকে যেখানে অ্যাকুমুলেট করা হয় ওটাকে বলা হয় অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে এই অবচয়গুলোকে আমরা অ্যাকুমুলেট করব অবচয় সঞ্চিতি হিসাবে। এই যে অবচয় সঞ্চিতি হিসাব, তাহলে এটা হচ্ছে অবচয় সঞ্চিতি হিসাব। ওকে,
এরপরের ঘরটা আমরা পরে লিখবো। দেন এটা আমরা করতেছি অবচয় সারণী। ওকে, তাহলে আমরা প্রথম বছর থেকে শুরু করি। আমাদের ইনফরমেশন কি কি দিয়ে আছে আমরা একটু দেখি। আমাদের ইনফরমেশন দিয়ে আছে সম্পদ ক্রয় করেছেন টোটাল 10 লক্ষ টাকা দিয়ে, এটার কোনো আনুষঙ্গিক মূল্য নাই, সেজন্য সম্পদের মোট মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা। আমরা জানি হিসাবকালের শুরুর দিন, ঠিক আছে, অর্থাৎ একটি সম্পদ যেদিন নতুন রিপ্লেসমেন্ট করা হয়, অর্থাৎ একটি সম্পদের নতুন বছর শুরু, নতুন বছর না, অর্থাৎ যে বছর ক্রয় করা হয় সম্পদ, যে বছর কি করা হয় ক্রয় করা হয়, ঠিক সেই বছর সম্পদের মোট মূল্য এবং বহিমূল্য কি হয় সমান হয়। কেন? কারণ সম্পদের বহিমূল্য কিভাবে নির্ণয় করা হয়? সম্পদের বহিমূল্য ইকুয়ালটা হচ্ছে সম্পদের মোট মূল্য মাইনাস অবচয় সঞ্চিত বা পুঞ্জীবিত অবচয়। এখন পুঞ্জীবিত অবচয়কে যে মোট মূল্য থেকে মাইনাস করব, এখন যে সম্পদটা নতুন কেনে আনা হয়েছে, নতুন প্লেসমেন্ট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে, ওই সম্পদের ইতিহাসে নতুন কোন অলরেডি অবচয়ের কোনো রেকর্ড কি আছে? নাই। অবচয়ের রেকর্ড যদি না থাকে, পুঞ্জীবিত অবচয় থাকার কথা নয়। তাহলে পুঞ্জীবিত অবচয়ের অ্যামাউন্ট কি হয়? প্রথম দিন শূন্য হয়। সম্পদের প্রথম বছর কি হয়? শূন্য হয়। যার কারণে সম্পদের মোট মূল্য এবং বহিমূল্য দুইটা কি হয়? সমান হয়। তাহলে আমরা মোট মূল্য যেটা, বহিমূল্য সেটা লিখতে পারি। তাহলে আমাদের বহিমূল্য, তাহলে প্রথম বছর হচ্ছে 2020 সাল। আমরা অবচয় ধার্য করব কখন? ডিসেম্বরের 31 তারিখ। তাহলে কত টাকা? 10 লক্ষ টাকা। ওকে, তাহলে অবচয়ের হার কত পার্সেন্ট বের করেছি আমরা? 25%। তাহলে 10 লক্ষ টাকার 25% যদি অবচয় ধরি, তাহলে অবচয়ের পরিমাণ আসে 2,50,000 টাকা। ওকে, এখন খেয়াল করেন, এই যে 2,50,000 টাকা অবচয় ধার্য করেছি, এই অবচয়গুলো আমরা জমা রাখবো কোথায়? অবচয় সঞ্চিতি ফান্ডে। এখন অবচয় সঞ্চিতি ফান্ডে আগে থেকে ব্যালেন্স কত আছে? 0। তাহলে এখন 2,50,000 রাখলে সেম অ্যামাউন্টে হয় 2,50,000 টাকা। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, যে সম্পদটা আপনি 2020 সালে ব্যবসায়ে যাত্রা শুরু করেছেন, এটা হচ্ছে 10 লক্ষ টাকা দিয়ে। এখন 2020 সালে এটা সারা বছর ইউজ করার পরে 10 লক্ষ টাকার সম্পদ থেকে আপনি কতটুকু অ্যামাউন্ট কনজিউম করেছেন, অর্থাৎ সম্পদটা ব্যবহার করেছেন? 2,50,000 টাকা। তাহলে বলেন তো 10 লক্ষ টাকার সম্পদ কি 10 লক্ষ টাকা রয়ে যাবে, থেকে যাবে? না। তাহলে 10 লক্ষ টাকা থেকে অলরেডি আমরা কনজিউম করেছি 2,50,000 টাকার সম্পদ। তাহলে আর সম্পদের অবশিষ্ট মূল্য কত থাকবে? 10 লক্ষ মাইনাস 2,50,000, তাহলে আর অবশিষ্ট থাকে 7,50,000 টাকা। এটা কখন থাকে? বছরের শেষ দিন। সেই জন্য এটাকে বলা হয় সম্পদের সমাপনী মূল্য। ওকে, মনে রাখবেন, যেটাই সম্পদের সমাপনী মূল্য সেটাই সম্পদের বহিমূল্য। দেখেন, আমরা সমাপনী মূল্য বের করেছি না, এখন যদি আমরা বহিমূল্য বের করি তখন কিন্তু সেম বের হবে। কারণ আমরা 2021 সালে যখন অবচয় বের করব, তখন 2021 সালের জন্য আমাকে অবশ্যই বহিমূল্য বের করতে হবে। তাহলে বহিমূল্য কিভাবে বের করে? সম্পদের মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। তাহলে সম্পদের মোট মূল্য হচ্ছে 10 লক্ষ, পুঞ্জীবিত অবচয় হচ্ছে 2,50,000, তাহলে কত আসে? 7,50,000। আবার সেম ভাবে সম্পদের সমাপনী মূল্য কত আসছে? 7,50,000। তাহলে যেটাই সম্পদের সমাপনী মূল্য সেটাই সম্পদের বহিমূল্য। ওকে, তাহলে আমরা বহিমূল্য পেয়েছি কত? 7,50,000 ইন্টু 25%। ওকে, তাহলে 7,50,000-এর 25% কত আসে আমরা একটু দেখি। তাহলে 7,50,000 ইন্টু 25%, 1,87,500। 1,87,500। এখন এই 1,87,500 অবচয়গুলো আমরা কোথায় জমা রাখবো? পুঞ্জীবিত অবচয় ফান্ডে। এখন পুঞ্জীবিত অবচয় ফান্ডে যদি জমা রাখি, তাহলে বলেন তো, আগে ছিল 2,50,000, এখন রাখতেছি কত? 1,87,500। তাহলে টোটাল টাকা কত হবে? তাহলে আমরা দেখি, 4,37,500। 4,37,500 টাকা হবে। এখন আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, 2021 সালে এই সম্পদটা শুরু হয়েছে কত টাকা সম্পদ নিয়ে? সম্পদটার মূল্য কত টাকা নিয়ে শুরু হয়েছে? অর্থাৎ 7,50,000 টাকা সম্পদ নিয়ে বছরটা শুরু হয়েছিল। এবং এই 7,50,000 টাকার সম্পদ থেকে আমরা 2021 সালে কত টাকা সম্পদ কনজিউম করেছি? 1,87,500 টাকার সম্পদ কনজিউম করেছি। তাহলে আমার 7,50,000 টাকার সম্পদ কি সেম থেকে গিয়েছে? না, এখান থেকে আমরা কনজিউম করেছি 1,87,500 টাকা। তাহলে আমাদের সম্পদ আর আছে কত? তাহলে 7,50,000 থেকে আমরা 1,87,500 টাকা কি দিব? বাদ দিব। ওকে, তাহলে 7,50,000 টাকা মাইনাস
1,87,500 টাকা। তাহলে আমাদের অবশিষ্ট সম্পদ আছে 5,62,500 টাকা, 5,62,500 টাকা। ওকে, এখন দেখেন তাহলে 2023 সাল করবো, যেহেতু 4 বছরে করতে বলেছেন, সরি 22 সাল ডিসেম্বর 31 তারিখ। তাহলে আমাদের বহিমূল্য কত? 5,62,500 টাকা। এখন আবার আমরা অবশ্যই ধরবো কত পার্সেন্ট? 25%। ওকে, তাহলে ইন্টু 25%। ওকে, তাহলে 1,40,625, 1,40,625। এখন 1,40,625 টাকা আমরা কোথায় জমা দিব? অপচয় সঞ্চিতি ফান্ডে, যেখানে অলরেডি ব্যালেন্স আছে কত? 4,37,500 টাকা। এখন জমা দিচ্ছি 1,40,625। তাহলে সর্বমোট ব্যালেন্স কত হবে? সর্বমোট ব্যালেন্স হবে 5,78,125, 5,78,125 টাকা ব্যালেন্স হবে। তাহলে দেখেন 2022 সালটা শুরু করেছি আমরা কত টাকার সম্পদ নিয়ে? 5,62,500 টাকার সম্পদ নিয়ে। এখান থেকে এই বছর 2022 সালে আমরা কনজিউম করেছি সম্পদ, কত টাকার সম্পদ কনজিউম করেছি? 1,40,625 টাকা। তাহলে অবচয় মানে যে সম্পদের যে অংশটা আমরা কনজিউম করে ফেলেছি, খরচ করে ফেলেছি। তাহলে 5,62,500 টাকা থেকে আমরা সম্পদ খরচ করেছি 1,40,625। তাহলে সম্পদ কি 5,62,500 টাকা থেকে গেছে? না, এখান থেকে 1,40,625 টাকা কমে গেছে। তাহলে সম্পদের আর অবশিষ্ট মূল্য কত আছে? 5,62,500 মাইনাস 1,40,625। তাহলে সম্পদের অবশিষ্ট মূল্য আর আছে বছর শেষে 4,21,875 টাকা। ওকে, তাহলে আমরা 2023 সাল করব, 2023, তাও ডিসেম্বর 31 তারিখ। তাহলে বহিমূল্য আর আছে কত? 4,21,875 টাকা। এটার উপর আমরা কত পার্সেন্ট অবশ্যই ধার্য করবো? 25%। তাহলে 4,21,575 এর 25%, 25% হচ্ছে 1,05,479 টাকা। 1,05,479 টাকা। এখন এই 1,05,479 টাকা যে অবচয় ধার্য করেছি, এগুলো আমরা জমা রাখবো কোথায়? অবচয় সঞ্চিতি ফান্ডে। তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডের ব্যালেন্স আছে কত? 5,78,125। এখন যদি আমি 1,05,479 টাকা রাখি, তাহলে টোটাল ব্যালেন্স কত হয় আমরা একটু দেখি। 5,78,125। তাহলে টোটাল ব্যালেন্স হয় 6,83,594, 6,83,594। তাহলে দেখেন এই যে 2023 সালটা আমরা শুরু করেছি কত টাকা সম্পদের ব্যালেন্স নিয়ে? 4,21,875 টাকা সম্পদ নিয়ে। এখন এখান থেকে 2023 সালে আমরা ইউজ করে ফেলেছি বা কনজিউম করে ফেলেছি কত টাকা সম্পদ? 1,05,479 টাকা সম্পদ। তাহলে আমাদের কাছে আর সম্পদ থাকবে কত? 4,21,875 মাইনাস 1,05,479 করলে আমাদের বছর শেষে 2023 সাল শেষে কত টাকার সম্পদ ব্যালেন্স হিসেবে আসছে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা বের করি। তাহলে 4,21,875 মাইনাস 1,05,479। তাহলে আমাদের সম্পদের ব্যালেন্স আর থাকে 3,16,396 টাকার সম্পদ। ওকে, এটাই হচ্ছে আমাদের অপচয় সারণী। ওকে, দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমরা একটু দেখি। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে 2020 ও 21 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তার মানে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা আমাদেরকে পেশ করতে বলেছেন। সো আমরা প্রথম 2 বছরের জাবেদা দাখিলা করব। ওকে, তাহলে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা আমরা করি। তাহলে আমরা 2020 সালে জাবেদা দিব প্রথমে, 2020 সাল। এখন 2020 সালে কি ঘটনা হয়েছে আমরা একটু দেখি। 2020 সালে 1 জানুয়ারি আমরা 10 লক্ষ টাকা মূল্যের একটা সম্পদ ক্রয় করেছি, মেশিন ক্রয় করেছি। আচ্ছা, 10 লক্ষ টাকার মেশিন যে ক্রয় করেছেন, তাহলে আপনার কাছে 10 লক্ষ টাকার মেশিন এসেছে, তাহলে মেশিন আপনার জন্য কি? সম্পদ। যে এসেছে মানে আপনার কাছে সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে মেশিন হিসাব ডেবিট। এখন এই মেশিনের বিপরীতে আপনাকে কত টাকা পে করতে হয়েছে? 10 লক্ষ টাকা। তাহলে নগদ টাকা হ্রাস পেয়েছে। নগদ টাকা আমাদের জন্য কি ছিল? সম্পদ। সম্পদ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে প্রথম জাবেদা কি হবে? মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এটা হচ্ছে জানুয়ারি 1। তাহলে মেশিন হিসাব ডেবিট 10 লক্ষ টাকা, নগদান হিসাব ক্রেডিট 10 লক্ষ টাকা। ওকে, দেন
এরপরে দেখেন এই প্রতিষ্ঠানের হিসাবকাল সমাপ্ত হতো কোন দিন? 31শে ডিসেম্বর। তাহলে এর মধ্যে এখানে আর কোনো ট্রানজাকশন আছে? নাই। কিন্তু 31শে ডিসেম্বর গিয়ে আপনি ওই সম্পদের উপর আমরা কি ধার্য করেছি? অবচয় ধার্য করেছি। দেখেন আমরা কি ধার্য করেছি? অবচয়। এই যে অবচয় ধার্য করেছি কত টাকা? 2,50,000 টাকা। এই যে অবচয় ধার্যের ফলে আমার প্রতিষ্ঠানের অবচয়ের পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবভিয়াসলি বৃদ্ধি পেয়েছে। অবচয় আমাদের জন্য কি? খরচ। খরচ বাড়লে ডেবিট নাকি ক্রেডিট? খরচ বাড়লে ডেবিট। তাহলে অবচয় হিসাব ডেবিট 2,50,000 টাকা। এখন দেখেন এই অবচয়গুলাকে কোথায় আমরা জমা রেখেছি? অবচয় সঞ্চিতি ফান্ডে জমা দিলাম। এখন অবচয় সঞ্চিতি ফান্ড কি বোঝায়? অবচয় সঞ্চিতি ফান্ড হচ্ছে সম্পদের বিপরীত হিসাব, অর্থাৎ সম্পদের বিপরীতে একটা সেভিংস খোলা। ওকে, সেভিংস আমরা খুলেছি অ্যাকাউন্ট। এখন এই অবচয় সঞ্চিতি হিসাব হচ্ছে একটি বিপরীত সম্পত্তি হিসাব। এখন অবচয় সঞ্চিতি ফান্ডে যখন আপনি 2,50,000 টাকা রেখেছেন, তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে টাকা বৃদ্ধি পেয়েছে, বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। এখন সম্পদ বৃদ্ধি পেলে আমরা কি করি? ডেবিট করি। তাহলে বিপরীত সম্পত্তি বৃদ্ধি পেলে কি হবে? বিপরীত হবে, ক্রেডিট হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 2,50,000 টাকা। ওকে, দেন এখন একটা বিষয় খেয়াল করে দেখবেন, এই অবচয় যেটাকে আমরা এই প্রতিষ্ঠান ধার্য করেছে 2,50,000 টাকা বছরের অবচয়, ঠিক এই প্রতিষ্ঠান তার হিসাবকাল শেষের দিন অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ যেদিন সে তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আয় বিবরণী তৈরি করেছে, ঠিক ওই আয় বিবরণীতে আয়ের বিপরীতে এই অবচয়কে কি হিসাবে দেখিয়েছেন? খরচ হিসেবে দেখিয়েছেন। তাহলে আয়ের বিপরীতে যদি আপনি অবচয় বাবদ 2,50,000 টাকা খরচ হিসেবে দেখান, তাহলে আপনার আয় কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? অবভিয়াসলি হ্রাস পাবে। আচ্ছা, যদি আয় হ্রাস পায় তাহলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা কি করব? আয় সারাংশ হিসাব ডেবিট 2,50,000 টাকা। আচ্ছা, এই অবচয়কে আপনি দেখিয়েছেন কার বিপরীতে? আয়ের বিপরীতে। তার মানে আপনার আয় থেকে খরচটা দিয়ে দিয়েছেন। তাহলে এই অবচয় নামক খরচটা কি আপনার কাছে আর আছে? নাই। তাহলে অবচয় নামক খরচটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। অবচয় খরচ বাড়লে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হবে। তাহলে আমরা অবচয় হিসাবকে কি করব? ক্রেডিট করব, যেহেতু অবচয়টাকে আয়ের বিপরীতে আমরা দেখিয়ে ফেলেছি। তাহলে 2,50,000 টাকা। ওকে, এই জাবেদাটাকে বলা হয় সমাপনী দাখিলা, যেই হিসাবের মাধ্যমে আমরা অবচয় হিসাবকে কি করেছি? অবচয় হিসাবকে বন্ধ করেছি। অবচয় হিসাবকে বন্ধ করেছি। ওকে, অর্থাৎ মুনাফা জাতীয় আয় ব্যয় মুনাফা জাতীয় হিসাবগুলোকে যখন বন্ধ করা হয় তখন এই ধরনের দাখিলাগুলো দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা 2023 সালের জাবেদা দিয়েছি, 2021 সালের জাবেদাটা আমরা একটু দিব। তাহলে 2021 সালের জাবেদা 2021। এখন 2021 সালে দেখেন তো এখানে কি নতুন করে কোনো সম্পদ অ্যাসেটস ক্রয় করা হয়েছে? না। এই অ্যাসেটস কি বিক্রি করা হয়েছে 2021 সালে? না, তাও না। তাহলে সম্পদ সংক্রান্ত কোনো জাবেদা আসবে না। কিন্তু 2021 সালে আমরা কি কাজ করেছি? 2021 সালে আমরা করেছি, দেখেন 2021 সালে আমরা অবচয় ধার্য করেছি কত টাকা? 1,27,500 টাকা। তাহলে অবচয় ধার্যের ফলে অবচয় নামক খরচ কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। খরচ বাড়লে কি হয়? ডেবিট হয়। তাহলে আমরা লিখবো ডিসেম্বরের 31 তারিখ অবচয় হিসাব ডেবিট 1,87,500 টাকা। এখন এই অবচয় ধার্য করে অবচয়টা আপনি জমা রেখেছেন কোথায়? অবচয় সঞ্চিতি ফান্ডে, অর্থাৎ বিপরীত সম্পত্তি হিসাবে জমা রেখেছেন। তাহলে সম্পদ বিপরীত সম্পত্তি হিসাবে যখন বিপরীত সম্পত্তি ফান্ডে অর্থাৎ অবচয় সঞ্চিতি ফান্ডে যখন জমা রেখেছেন, তাহলে অবচয় সঞ্চিতি ফান্ডে অর্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এই অবচয় সঞ্চিতি নামক বিপরীত হিসাবটা যখন বৃদ্ধি পেয়েছে তখন কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা কি করতে পারি? অবচয়গুলোকে জমা রেখেছি কোথায়? অবচয় সঞ্চিতি ফান্ডে। তাহলে বিপরীত সম্পত্তি বৃদ্ধি পাওয়ায় কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমরা লিখতে পারি অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট 1,87,500 টাকা। ওকে, দেন একটা বিষয় খেয়াল করে দেখেন, 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ ঠিক এই প্রতিষ্ঠানটি যখন আয় বিবরণী প্রস্তুত করে, ঠিক ওই আয় বিবরণীতে এই অবচয়কে
খরচ হিসাবে 1,87,500 টাকা খরচ হিসাবে আয় বিবরণীতে কি আয়ের বিপরীতে দেখায়নি? দেখিয়েছেন। তাহলে আয়ের বিপরীতে যখন অবচয় নামক খরচটাকে 1,27,500 টাকা আয়ের বিপরীতে দেখিয়েছেন, তাহলে প্রতিষ্ঠানের আয় কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে। কেন? আয়ের বিপরীতে যখন আমরা অবচয় নামক খরচকে দেখাই, তাহলে খরচের ফলে আয় কি হয়ে যায়? কমে যায়। তাহলে আয় যখন কমে গিয়েছে তখন কি হবে? ডেবিট হবে। তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট 1,87,500 টাকা। এখন দেখেন তো, আয়ের বিপরীতে আপনি অবচয় নামক খরচটাকে আয় থেকে দেখিয়ে ফেলেছেন, আয় থেকে বাদ দিয়ে ফেলেছেন। তাহলে এই অবচয় নামক খরচটাকে আপনার কাছে আর থাকবে না, কারণ অবচয় নামক খরচটা আপনি আয়ের বিপরীতে দেখিয়ে ফেলেছেন। ঠিক আছে? তার মানে আয় থেকে চলে গেছে এটা খরচটা। তাহলে খরচটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে খরচ হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে আমরা লিখতে পারি অবচয় হিসাব ক্রেডিট 1,87,500 টাকা। অর্থাৎ এই জাবেদাকে আমরা কি বলি? অবচয় হিসাব বন্ধকরণ জাবেদা, যেটাকে আমরা বলি সমাপনী দাখিলা। অর্থাৎ যে হিসাব দাখিলার মাধ্যমে আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবগুলো কি করে দিই? বন্ধ করে দিই হিসাবগুলো শেষের দিন। ওকে, সো আমরা 2 বছরের জাবেদা দিতে বলেছেন, জাবেদাগুলো দিয়েছি। একটুকে আমাদের সৃজনশীল প্রশ্নটি সলভ করা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবা সেই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সালামু আলাইকুম।